আব্দুল এবারে বেশ বিগলিত গলায় বলল, আপনাকে দেখেই আমার অনেক সাহসী বলে মনে হয়েছিল। নিন, এবারে আরাম করে তক্তপোষের উপর উঠে বসুন দেখি। ফুলমণির আসতে এখনো মেলা বাকি আছে। এইবারে নবারুণ তক্তপোষের উপর উঠে বসলো। তা মশাইয়ের কি করা হয়, মানে কাজবাজ? নবারুণ শরীরটাকে একটু ঝাঁকিয়ে বলল, ওই আর কি, বাসে ট্রামে বই বিক্রি করি। তা বেশ বেশ, আমিও আগে বাসে ট্রামে ব্যবসা করতুম, কিন্তু এখনো সব ছেড়ে দিয়েছি। তাহলে রোজগার পাতি আপনার দরকার হয় না বুঝলেন, ওসব ব্যবস্থা ফুলমণি করে দেয়। বড্ড ভালো বউ আমার, মরে গিয়েও খুব ভাবে আমার জন্য। নবারুণ ভাবলো লোকটা বদ্ধ পাগল, এর সাথে সারা রাজ্যে কিভাবে কাটাবো, এর থেকে চলে যাওয়াই ভালো ছিল। পরক্ষণেই ভাবলো ঠান্ডাটা বাইরে বেশ ভালোই পড়েছে, এর চেয়ে রাতটা এখানে কাটিয়ে ভোর ভোর বেরিয়ে পড়তে পারলেই হবে। তা মশাইয়ের বউ কি টাকা পয়সা দিয়েও সাহায্য করে নাকি? দূর, ওসব টাকা পয়সা দিয়ে কি হবে, যখন যা দরকার তখন তা এনে দিলেই তো হলো। তাছাড়া খাওয়া পড়া আর জামা কাপড় ছাড়া আমার খুব একটা বেশি চাহিদা নেই, বুঝলেন তো। নবারুণ একটু অবাক মতন হয়ে জিজ্ঞেস করলো, ওই দিনে দুপুরে হোটেলে খাওয়ার টাকা, সেটা ওর জন্য খুব একটা টাকা পয়সার প্রয়োজন হয় না। রশিদের দোকানে কিছু ফাই ফরমাস কেটে দিলে ওটা হয়ে যায়, আর হাসপাতালের লোকেদের ওর হোটেলে এনে দিই, ওরও দুটো পয়সা রোজগার হয়ে যায়। নবারুণ মনে মনে ভাবলো, না, এই বেটাকে তো পাগল বলা চলে না, 16 আনা বুদ্ধি আছে মাথায়। না, এই ফুলমণিটা আসলে কে আজ সেটা দেখতেই হবে। আপাতত এর সাথে তাল মিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। নবারুণ একবার নিজের কোমরে রাখা অস্ত্রটাকে পরখ করে নিল যে সেটি যথাস্থানে আছে নাকি। তারপর বলল, তা ফুলমণি তো আসবে রাত 12টার পর, তা অতক্ষণ কি বসে থাকা হবে নাকি, না একটু গড়িয়ে নেবেন? আব্দুল বলল, আপনি বরঞ্চ শুয়ে পড়ুন মশাই, ও এসে রান্না বান্না শেষ করলে আপনাকে ডেকে দেব। নবারুণ দেখলো তার আপাতত কিচ্ছু করার নেই। সে তক্তপোষের এক পাশে পাশ ফিরে শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার এলো না। মনে মনে ভাবতে লাগলো, এই অজানা অচেনা লোকের খপ্পরে এসে তার আবার কোনো বিপদ হবে না তো। যদিও সেসব ভয় এই নবারুণ ওস্তাদ অবশ্য পায় না। কোমরে তার চকচকে ছোড়াটা আছে, কিছু হলেই দেবে বুকে গেঁথে। কিন্তু যদি সে ঘুমিয়ে পড়ে তাহলে তো হবে না। ঘুমন্ত অবস্থায় তাকে কিছু করলে তার বিশেষ কিছু আর করার থাকবে না। কিন্তু যদি ফুলমণি ব্যাপারটা সত্যি হয়, তাহলে যদি সত্যি ফুলমণি মরে গিয়ে এখানে আসে, নবারুণের বুকটা আবার একটু কেঁপে উঠল। রক্ত মাংসের মানুষের সাথে সে লড়াই করতে পারবে, কিন্তু জীবনে কোনোদিন ভূতেদের সাথে সে লড়াই করেনি। কখন যেন নবারুণের চোখটা লেগে গেছিল, সে টেরই পায়নি। একটা শোষো আওয়াজে তার ঘুমটা ভাঙল। চোখ মেলে ঠাহর করলো, ঘরটা একটু বেশি রকমেরই অন্ধকার। তারপর খেয়াল হলো ঘরের কুপিটা জ্বলছে না, বাইরের চারপাশটা কেমন যেন নিঝুম হয়ে গেছে। পাশে আব্দুলও নেই। সে উঠে বসলো, উঠেই চমকে গেল। ঘরের কোনায় একটা স্টোভ জ্বলছে, আর তারই এই শোষো আওয়াজ। নবারুণ ভালো করে চেয়ে দেখলো, কে যেন ওখানে বসে আছে। মনে হচ্ছে তো রান্নাই করছে। তবে কি এই ফুলমণি, আব্দুলের মরে যাওয়া বউ, এই অন্ধকারে বসে রান্না করছে? নবারুণ একটু শিউরে উঠল। নবারুণ বুঝলো তার একটু ঘাম হচ্ছে। সে বোঝার চেষ্টা করলো ছায়ামূর্তিটা কি আব্দুল না সত্যিই ফুলমণি। নবারুণ বাম দিক ডান দিক ভালো করে খুঁজে দেখে তারপর ক্ষীণ কণ্ঠে ডাকলো, মশাই কি ঘরে আছেন নাকি? ম্যাজিকের মতন অন্ধকার ঘরের তক্তপোষের নিচ থেকে আব্দুল মাথা তুলে তার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আরে মশাই, ধীরে কথা বলুন, ফুলমণি রান্না করছে, একটু জিরুন, হয়ে গেলে আমরা খেতে বসে পড়ব। নবারুণ কোনো রকমে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কখন এলো? এই তো মিনিট 20 হয়েছে। ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? আরে হ্যাঁ, তা অন্ধকারে রান্না করছে কিভাবে? ওরা সব পারে, বুঝলেন না? মরার পর ওদের একটা বিশেষ ক্ষমতা হয়, যেটা বেঁচে থাকতে হয় না। নবারুণ বুঝতে পারলো তার মাথা কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হচ্ছে। সে ভালো করে বোঝার চেষ্টা করলো ছায়ামূর্তিটাকে। নারী মূর্তি হবে এটা। এক মনে রান্না করে যাচ্ছে। নবারুণের ইচ্ছে হলো একবার সামনে গিয়ে দেখার, এ বেটা মিথ্যে বলছে না তো। কিন্তু দুরু দুরু বুকে যে ওখানে গিয়ে দেখবে সে সাহস হলো না, যতই সে ছোড়া পকেটে নিয়ে ঘুরে বেড়াক না কেন। এর আগে তো কখনো অশরীরীর সাথে তার কোনোদিন দেখা হয়নি। ঘরটায় শুধু স্টোভের আলোয় ছড়িয়ে আছে। নবারুণ বার কয়েক
চেষ্টা করলো ফুলমণির মুখটা দেখার, কিন্তু ভালো মতো ঠাহর করতে পারল না। তবে এটা বুঝলো যে নারী মূর্তিটি একটি শাড়ি পরিধান করে বসে রান্না করছে, কোনো দিকে না তাকিয়ে এক মনে সে রান্না করে যাচ্ছে। নবারুণ ফিসফিস করে আব্দুলকে বলল, মশাই, একটা বিড়ি হবে নাকি আপনার কাছে? ফুলমণির বিড়ির ধোঁয়া একদম পছন্দ নয়। বিড়ির কথা শুনলে এ করে আগুনও ধরিয়ে দিতে পারে। কথা বললেও মুখে আনবেন না। নবারুণের বুকটা কেঁপে উঠল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় আবার আব্দুল বলে উঠল, বুঝলেন মশাই, আগের বার আপনার মতো আরেকজনকে ডেকে এনেছিলাম ফুলমণিকে দেখাবো বলে। আমাকে জিজ্ঞেস না করেই বিড়ি ধরিয়ে ফেলেছিল। তারপর সে এক মহাকাণ্ড। নবারুণ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি কাণ্ড মশাই? কি আবার? স্টোভটা ধরে ছুঁড়ে মেরেছিল তার দিকে। তো ভাগ্যি আমি সামনে ছিল, তাকে ধাক্কা মেরে সরিয়ে দিই বলে তার শরীরটা বেঁচে যায়, কিন্তু মুখটা পুরো পুড়ে গেছে, এখনো ভর্তি হাসপাতালে। তবে আপনার ভয় নেই, ফুলমণি বড্ড ভালো বউ আমার, শুধু বিড়ি চেয়েছেন, খাননি তো। ও ফুলমণি কিচ্ছু করবে না, দাঁড়ান দেখে আসি। নবারুণ বুঝলো তার শরীরটা যেন কেমন করছে, মনে হচ্ছে সে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। নবারুণ দেখলো আব্দুল গুটি গুটি পায়ে ফুলমণির দিকে গেল। তারপর ওরা কি একটা কথা বলল, সেটা বোঝা গেল না স্টোভের ফসফস আওয়াজের জন্য। কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে বলল, হয়ে গেছে বুঝলেন, এইবারে আমি খাবার ব্যবস্থাটা করে ফেলি। নবারুণ বড় বড় চোখ মেলে দেখলো আব্দুল দুটো আসন পাতলো, দুটো স্টিলের গ্লাসে জল নিল। তারপর নবারুণের সামনে গিয়ে বলল, নিন চলুন বসে পড়ি। সেই তো দুপুরের পর কিচ্ছু খাননি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। ফুলমণি আবার বেশ রাঁধে পারে, খেয়ে দেখুন। নবারুণ হ্যাঁ বা না কিছুই বলতে পারল না। সে মন্ত্রমুগ্ধের মতো চুপি চুপি তক্তপোষ থেকে নেমে আব্দুলকে অনুসরণ করে আসনে গিয়ে বসে পড়ল। বসে আরেকবার চেষ্টা করলো নারী মূর্তিটাকে দেখার জন্য, কিন্তু এবারেও ভালো করে বুঝতে পারল না। আব্দুল এইবারে তার কানের সামনে এসে বলল, আরে দেখবেন দেখবেন, ও ফুলমণি নিজেই দেখা দেবে, একটু সবুর করুন। নবারুণ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কথাটা আটকে গেল তার যখন দেখলো ফুলমণি মাথা ভর্তি ঘোমটা টেনে তাদের খাবার পরিবেশন করছে। স্টোভের আলোটা এবার বেশ মৃদু হয়ে গেছে, ঘরের অন্ধকারটাও বেশ প্রকট হয়ে উঠেছে। কিন্তু নবারুণ অবাক চোখে দেখলো ফুলমণি বেশ পরিপাটি করে তাদের থালায় খাবার বেড়ে দিচ্ছে। নবারুণের মাথা ঘুরতে লাগলো, ভূতে রান্না করে খেতে দিচ্ছে, এরকম কোনো ঘটনা বা গল্প সেই মুহূর্তে মনে করতে পারলো না সে ভাবলো মুখে দেবে কি দেবে না। এরপর আব্দুলকে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, অন্ধকারে খেতে অসুবিধা হয় না? অসুবিধে কোথায়, এ দেখুন না দিব্যি খাচ্ছি আমি। নবারুণ দেখলো আব্দুল খাওয়া শুরু করে দিয়েছে, আর তার সামনে হাঁটু গেড়ে বসে আছে ফুলমণি। নবারুণের হাত আর এগোচ্ছে না দেখে আব্দুল বলল, মশাই খাওয়া শুরু করুন, না হলে কিন্তু ফুলমণি খুব রেগে যাবে, আর রাগলেই তো সেই বিপত্তি। নবারুণ আর দেরি করলো না, শোনা মাত্র হাত বাড়িয়ে এক গ্রাস মুখে তুলতেই গাটা গুলিয়ে উঠল তার। ভাতটায় কেমন যেন একটা আষ্টে মতন গন্ধ, তার বমি পেয়ে গেল। সে অকক করে উঠল, আর তখনই ঘটল বিপত্তি। ফুলমণি তার মুখের সামনের ঘোমটাটা সরিয়ে এনে বলল, আমার রান্না করা খাবারে তোর বমি পাচ্ছে, ওকে আজ পুড়িয়ে মারবো। আব্দুল চমকে উঠে বলল, এ কি সর্বনাশ করলেন আপনি? ফুলমণির রান্নায় কেউ খুঁত ধরলেই তো ও প্রচন্ড রেগে যায়। এ ভাতে একটা কেমন আষ্টে মতো গন্ধ, কি করে খাই বলুন তো? আমার রান্নার গন্ধ, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। ওই স্টোভটা আজ তোর মাথায় ভাঙবো, তারপর তোকে পুড়িয়ে ঝলসিয়ে চেটে পুটে খাবো। দাঁড়া বেটা। ফুলমণি, ফুলমণি ও খুব ভালো লোক, ওর বউ হাসপাতালে ভর্তি, ওকে কিছু করিস না, ছেড়ে দে ওকে, ছেড়ে দে ফুলমণি। ছেড়ে দেব মানে? ছেড়ে দেব মানেটা কি? ফুলমণির রান্নার বদলা ফুলমণি সহ্য করতে পারে না একদম। ছেড়ে দেব কি? ওর সাথে তোকেও পুড়িয়ে মারবো আজ। দাঁড়া। নবারুণ দেখলো ফুলমণি লাফাতে লাফাতে স্টোভটা নিয়ে তার সামনে চলে এলো। স্টোভের আলোয় এই প্রথমবার সে ফুলমণিকে দেখে একবারে আটকে উঠলো। মুখটা পুরো পুড়ে যাওয়া, কালো কুচকুচে, কঙ্কালসার চেহারা, চোখ দুটি যেন ঠেলে বেরিয়ে আসছে।
নবারুণ ভয়ে কাঁপতে লাগলো। ফুলমণি স্টোভটা হাতের উপর উঠিয়ে তাকে মারতে উদ্যত হচ্ছিল। এমন সময় আব্দুল নবারুণকে নিজের দিকে টেনে কানে ফিসফিস করে বলল, এখন বাঁচার একটাই উপায় আছে, আপনার পকেটে রাখা ওই সোনার হারটা ওকে দিয়ে দিন মশাই। নবারুণ দ্বিতীয়বার ভাবলো না। পকেটে তার একটা সোনার হার ছিল, যেটা আজ সে হাসপাতাল চত্বরেই হাত সাফাই করেছিল। সেটা বার করে ফুলমণির সামনে রাখলো। নবারুণকে অবাক করে ফুলমণি হারটা দেখে কেমন যেন একটা হয়ে গেল। স্টোভটা নামিয়ে সেই হারটা ভালো করে দেখতে লাগলো। এমন সময় আব্দুল কানের সামনে এসে বলল, মশাই, বাঁচতে চাইলে এবার পালান। নবারুণ আর দেরি করলো না, প্রাণ ভয়ে ওই ঘর থেকে বেরিয়ে দৌড়তে লাগলো। জোর বাঁচা বেঁচে গেছি আজ।